যে কোনো কিছু দ্রুত শিখতে চান? এর জন্য কিন্তু একটা প্রাচীন জাপানি রহস্য আছে, যার নাম সুহারি। চলুন আজ এই পরীক্ষিত পদ্ধতিটা নিয়েই কথা বলা যাক, আর দেখব এটা কিভাবে আমাদের শেখার পুরো প্রক্রিয়াটাকেই বদলে দিতে পারে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, নতুন কিছু শিখতে গিয়ে ধরুন গিটার বাজাচ্ছেন বা কোডিং করছেন, কখনো কি এমন মনে হয়েছে যে একটা জায়গায় এসে কেমন যেন আটকে গেছেন, মনে হচ্ছে আর এগোতেই পারছেন না? এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা, আর এর পেছনে একটা কারণও আছে। আসলে সমস্যাটা হলো আমরা শেখার প্রক্রিয়াটাকে অনেক সময় উল্টো দিক থেকে শুরু করি। শুরুতেই একদম দারুণ, একদম মৌলিক কিছু একটা করে ফেলার তাগিদ কাজ করে। আমরা বড় বড় এক্সপার্টদের দেখি আর তাদের মতো রেজাল্ট পেতে চাই, কিন্তু তাদের ওই পর্যায়ে পৌঁছানোর পেছনের প্রসেসটা দেখি না। ব্যাপারটা অনেকটা মজবুত একটা ফাউন্ডেশন বানানোর আগেই তার উপর 10 তলা বিল্ডিং তোলার চেষ্টার মতো। তো এই যে শেখার ভুল পদ্ধতি, এর একটা অসাধারণ সমাধান কিন্তু আছে, আর সেটার নামই হলো সুহারি। এটা এমন এক প্রাচীন জ্ঞান যা জাপানি গুরুরা বহু শতাব্দী ধরে ব্যবহার করে আসছেন। ভাবুন, তরোয়াল চালানো থেকে শুরু করে চা বানানোর মতো সূক্ষ্ম শিল্প, সব কিছুতে মাস্টার হওয়ার জন্য তারা এই পথই অনুসরণ করতেন। সুহারি নামটা যেমন সুন্দর, কনসেপ্টটাও তেমন। এটা মূলত 3টে ধাপের একটা জার্নি। প্রথমটা হলো সু, মানে নিয়ম মেনে চলা। এরপর হা, মানে নিয়ম ভাঙার সাহস করা। আর সব শেষে হলো রি, মানে নিয়মের ঊর্ধ্বে চলে যাওয়া, নিজেই নিয়ম হয়ে ওঠা। চলুন তাহলে এই ধাপগুলো একটু গভীরে গিয়ে দেখা যাক, কি বলেন? তো সবকিছুর শুরুটা হয় সু দিয়ে। এটাই হলো সেই ফাউন্ডেশন, সেই ভিত্তি। আর সত্যি বলতে এটাই সবচেয়ে জরুরি ধাপ। কিন্তু মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষই এই ধাপটা তাড়াহুড়ো করে পার করে ফেলতে চায়। অথচ এখানে সবচেয়ে বেশি দরকার হলো ধৈর্য আর বিনয়। সুধাপে একজন ছাত্র তার শিক্ষককে একদম হুবহু নকল করে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো রকম নিজের কেরামতি দেখানোর চেষ্টা ছাড়া। মানে এক বিন্দু এদিক ওদিক করা যাবে না। যেমন ধরুন, একজন সামুরাই শিক্ষার্থী তার মাস্টারের প্রত্যেকটা পদক্ষেপ, এমনকি তার শ্বাস নেওয়ার ছন্দ পর্যন্ত নকল করত। এর কারণটা কি? কারণ হলো এভাবে করতে করতে বেসিক কৌশলগুলো একেবারে মাথায় আর শরীরে গেঁথে যায়, যাকেবারে মাসল মেমোরি। এটাকে একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়। কবিতা লেখার আগে তো বর্ণমালা শিখতেই হবে, তাই না? অক্ষর না চিনলে কি আর কবিতা লেখা যায়? ঠিক তেমনি বেসিক জিনিসগুলো ভালোভাবে না জেনে, না বুঝে কোনো কিছুতে নতুন কিছু করা প্রায় অসম্ভব। সুপর্যায়টা ঠিক সেই বর্ণমালা শেখার কাজটাই করে। এখনকার দিনে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে শুরুতেই আমাদের বলা হয় নিজের মতো করে ভাবো, বি ক্রিয়েটিভ। কিন্তু সুহারি ঠিক এর উল্টো কথা বলে। এর দর্শনটা হলো আগে যে পথটা প্রমাণিত, যেটা কাজ করে, সেটাকে পুরোপুরি অনুসরণ করো। এতে কি লাভ? লাভ হলো দুর্বল ভিত্তির ওপর কিছু বানানোর ঝুঁকিটা থাকে না, আর এমন কোনো বাজে অভ্যাসও তৈরি হয় না যা পরে বদলানো খুব কঠিন হয়ে পড়ে। এর একটা দারুণ বাস্তব উদাহরণ কিন্তু জাপানি ক্যালিগ্রাফি। সেখানকার ছাত্রছাত্রীরা মাসের পর মাস, এমনকি বছরের পর বছর শুধু তাদের শিক্ষকের আঁকা অক্ষরের ওপর হাত বোলায়। নিজেদের স্টাইল বানানোর কোনো চেষ্টাই করে না। ফলাফল, ওই সঠিক ফর্মটা তাদের হাতে আর মাথায় এমনভাবে বসে যায় যে অনেক পরে যখন তারা নিজের স্টাইল তৈরি করে, সেটা একটা মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েই তৈরি হয়। বেশ, তাহলে সুপর্যায়টা তো বোঝা গেল। ফাউন্ডেশন যখন একদম মজবুত, তখন আসে পরের ধাপ, আর তখনই হা পর্যায়ের দরজাটা খোলে। এই ধাপটা হলো পরীক্ষা নিরীক্ষার, নিজের মতো করে কিছু করার। হ্যাঁ, কথাটার মানে হলো নিয়ম থেকে একটু সরে আসা বা নিয়ম ভাঙা। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা আছে। নিয়ম ভাঙার অধিকার কিন্তু তখনই জন্মায় যখন কেউ নিয়মগুলো পুরোপুরি জানে। এই পর্যায়ে এসে একজন ছাত্র প্রশ্ন করতে শুরু করে, আচ্ছা, কাজটা কেন এভাবেই করতে হবে? অন্যভাবে করলে কি হয়? সে তখন বিভিন্ন জিনিস চেষ্টা করে দেখে কোনটা তার জন্য সবচেয়ে ভালো কাজ করছে। উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ভাবুন একজন জ্যাজ মিউজিশিয়ানের কথা। তিনি কিন্তু মিউজিক থিওরিটা পুরোপুরি আয়ত্ত করার পরেই সুর নিয়ে খেলা করতে পারেন, ইম্প্রোভাইজ করতে পারেন। কিংবা একজন শেফের কথা ধরুন, যিনি ক্লাসিক রান্নার সব কৌশল জানেন, তিনি কিন্তু নতুন নতুন ডিশ তৈরি করতে পারেন। হাঁ পর্যায়টা হলো ঠিক সেই জায়গা যেখান থেকে নিজের স্টাইল আর নতুনত্বের জন্ম হয়। আর এরপর আমরা চলে আসি এই যাত্রার একেবারে শেষ ধাপে, চূড়ান্ত পর্যায়ে।
এটাই হলো দক্ষতার সর্বোচ্চ শিখর। এই পর্যায়ে এসে একজন ছাত্র নিজেই মাস্টারে পরিণত হন। মানে হল সব নিয়মকানুন থেকে মুক্তি। এই পর্যায়ে এসে দক্ষতাটা আর আলাদা করে শেখা কোনো বিষয় থাকে না। এটা ব্যক্তির একটা স্বাভাবিক প্রকাশ হয়ে দাঁড়ায়। তখন আর নিয়ম নিয়ে ভাবতেই হয় না। কাজগুলো একদম স্বতঃস্ফূর্তভাবে আর নিখুঁতভাবে হতে থাকে, যেন এটা তার নিজেরই একটা অংশ। এর সবচেয়ে বড় উদাহরণ কে জানেন? কিংবদন্তি সামুরাই যোদ্ধা মিয়ামোতো মুসাশি। তিনি কয়েক দশক ধরে প্রথমে তরোয়ালের ঐতিহ্যবাহী কৌশলগুলো অক্ষরে অক্ষরে পালন করেছেন, যেটা ছিল তার সুপর্যায়। তারপর বিভিন্ন পদ্ধতির সাথে পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেটা ছিল তার হা পর্যায়। আর এর পরেই তিনি পৌঁছেছিলেন রি পর্যায়ে। তিনি নিটেন ইচিরিউ নামে নিজের একটা সম্পূর্ণ নতুন স্টাইল তৈরি করেন, যেখানে তিনি একটা নয়, দুটো তলোয়ার একসাথে ব্যবহার করতেন। এটা কিন্তু হুট করে আসা কোনো আইডিয়া ছিল না। এটা ছিল তার বহু বছরের সাধনা আর ঐতিহ্যবাহী জ্ঞানের গভীর ভিত্তি থেকে জন্ম নেয়া একটা অসাধারণ উদ্ভাবন। আর এটাই হল রিয়ের আসল রূপ। তো এত কিছু তো জানা গেল। এখন প্রশ্ন হল, এই প্রাচীন জ্ঞানটাকে আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? কারণ সুহারি শুধু প্রাচীন সামুরাইদের জন্য নয়, এটা যে কোনো কিছু শেখার জন্যই একটা দারুণ কার্যকরী ফ্রেমওয়ার্ক। দেখুন, কাজটা কিন্তু সহজ। প্রথমে এমন একজন এক্সপার্ট বা তার কাজ খুঁজে বের করতে হবে যা শেখার ইচ্ছে আছে। এরপর ৬ থেকে ১২ মাস কোনো দিকে না তাকিয়ে শুধু তার পদ্ধতিটা হুবহু কপি করে যেতে হবে। নিজের স্টাইল যোগ করার ইচ্ছেটা একটু চেপে রাখতে হবে। যখন দেখবেন কাজটা বেশ সহজ হয়ে গেছে, তখন হাঁ পর্যায়ে আসুন। ছোট ছোট পরিবর্তন করুন, পরীক্ষা করে দেখুন, নিজের স্বরটা খুঁজে বের করার চেষ্টা করুন। আসলে মূল কথাটা কি জানেন? যখন কেউ সাধনার পর রি পর্যায়ে পৌঁছায়, বাইরের লোক তাকে দেখে বলে, কি ট্যালেন্ট, এ তো জন্মগত প্রতিভা। তারা কিন্তু এর পেছনের সুপর্যায়ে সেই কঠোর পরিশ্রম, সেই হুবহু নকল করার শৃঙ্খলাটা দেখতে পায় না। তারা হা পর্যায়ের হাজারো পরীক্ষা নিরীক্ষাও দেখে না। তারা শুধু ওই চূড়ায় থাকা বরফটুকুই দেখে। সুহারের সবচেয়ে বড় সুবিধা হল এটা শেখার পথ থেকে সব দ্বিধা দূর করে দেয়। কারণ যে শিখছে সে সবসময় জানে সে কোন ধাপে আছে আর তাকে ঠিক কী করতে হবে। তো এখন প্রশ্নটা হলো, এই প্রাচীন কিন্তু অত্যন্ত কার্যকরী জ্ঞানটা ব্যবহার করে কোন নতুন দক্ষতা অর্জনের পথে যাত্রা শুরু করতে চায়?